দর্শক স্বাগত জানাচ্ছি প্রবাসে বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আমাদের এই আয়োজন। আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশেই এখন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে, তাই অবৈধ পথে বিদেশে পাড়ি জমানোর কোনো প্রয়োজন নেই। মঙ্গলবার রাতে জাপানের টোকিওতে নাগরিক সংবর্ধনায় তিনি কথা বলেন। শেখ হাসিনা বলেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনায় এগিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশকে। এজন্য জাপানের কাছ থেকে আরও বেশি পরিমাণে বিনিয়োগ প্রত্যাশা করেন তিনি। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা 6:30টায় টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে শুভেচ্ছা জানান দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী তোশিকো অ্যাবে সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। জাপানে পৌঁছানোর 2 ঘন্টার মাঝেই আওয়ামী লীগ ও প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে নাগরিক সংবর্ধনায় অংশ নেন প্রধানমন্ত্রী। বক্তব্যের শুরুতেই শেখ হাসিনা জাপানের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। জাতিপিতা সবসময় বলতেন যে আমাদের যেমন কৃষি রাখতে হবে, কিন্তু কৃষির সাথে সাথে আমরা দেশকে শিল্প উন্নত করব, ঠিক জাপান যেভাবে করেছে। মূলত কথাটা হচ্ছে জাপান একটা মডেল আমাদের কাছে। অ্যাকচুয়ালি জাপানের যে ডেভেলপমেন্ট, এটা বাংলাদেশের জন্য একটা মডেল হিসেবে আমরা মনে করি। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাপানের পক্ষ থেকে আরো বিনিয়োগ প্রত্যাশা করে প্রবাসী বাংলাদেশিদেরকেও দেশে বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান। কাজে যে যেখানেই থাকেন না কেন, সবসময় দেশকে ভালোবাসবেন, দেশের মানুষকে ভালোবাসবেন, দেশের কল্যাণের কথা চিন্তা করবেন, যে শুধু আমরা নিজের জন্য না, দেশের জন্য কাজ করতে হবে, দেশকে ভালোবাসতে হবে, দেশের মানুষের কল্যাণ করতে হবে। দেশের মানুষের কল্যাণ হলে সকলেরই কল্যাণ হবে, সেটাই আমি মনে করি। বাংলাদেশে কর্মসংস্থানের নানান সুযোগ তৈরি হয়েছে এমনটি জানিয়ে প্রধানমন্ত্রী কাউকে অবৈধভাবে বিদেশ পাড়ি দিতে অনুৎসাহিত করেন। যখন আমরা দেখি যে সাগরে ডুবে মানুষ মারা গেল, 8 লক্ষ টাকা ব্যয় করে গিয়েছে, আমার কথা নিজেকে ধ্বংস করার পথে যেন কেউ না যায়। এখন আমাদের দেশে কাজ করলেই টাকা, সেই সুযোগটা আমরা সৃষ্টি করেছি। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বাংলাদেশকে গড়ে তোলা হচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, সমৃদ্ধ দেশ গড়াই সরকারের লক্ষ্য। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে কাজ করে চলেছে বর্তমান সরকার। সেই লক্ষ্য বাস্তবায়নে প্রবাসীদের নিজ নিজ অবস্থানে থেকে দেশের জন্য কাজ করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং একই সাথে সকলকে সতর্ক থাকতে বললেন দেশবিরোধী যে কোনো ষড়যন্ত্রের বিষয়ে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, টোকিও, জাপান। ঢাকা ও চট্টগ্রামে আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে আলাদা 2টি শাখা চালু করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের অন টাইম গভর্নমেন্ট সার্ভিস নামের একটি প্রতিষ্ঠান, যার মাধ্যমে আমিরাতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা ভিসা, মেডিকেল প্রক্রিয়া সহ বিভিন্ন প্রকার সরকারি সেবা পাবেন। দুবাইয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়ালিদ বিন আব্দুল করিম। এতে ভোগান্তি থেকে রেহাই পাবেন বলে মনে করছেন প্রবাসীরা। বিস্তারিত আরব আমিরাত থেকে সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহর পাঠানো প্রতিবেদনে। মরুময় দেশ সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সহায়তায় ঢাকা ও চট্টগ্রামে 2টি শাখা চালু করতে যাচ্ছে অন টাইম গভর্নমেন্ট সার্ভিস নামের দুবাই ভিত্তিক একটি প্রতিষ্ঠান। সোমবার দুবাইয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা। জানান, এই প্রতিষ্ঠানের মাধ্যমে যেসব কাজ আরব আমিরাত সরকারি দফতর থেকে করতে হতো, সেসব কাজ ঢাকা বা চট্টগ্রামেই করা যাবে, বিশেষ করে ভিসার যাবতীয় কার্যক্রম। বাংলাদেশে দায়িত্বপ্রাপ্তদের সব ধরনের সহায়তা করাই এই প্রতিষ্ঠান চলার মূল লক্ষ্য। বাংলাদেশ সরকারের পাশাপাশি অভিবাসন প্রত্যাশীদের সহায়তায় ওয়ান স্টপ সার্ভিস চালু করা হবে, যেন সময় অপচয় না হয়। এছাড়া কোনো প্রবাসী নির্যাতনের শিকার না হন সে বিষয়ে বিশেষ নজর থাকবে। সম্প্রতি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বিএমইটির মহাপরিচালক সেলিম রেজা, ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সাইদ মোহাম্মদ আলী মেহেরি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অভিবাসী অনুকল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব এ বিষয়ে চুক্তি স্বাক্ষর করেন। এতে আমিরাত সরকারের অন্তত 9টি সেক্টরে সেবা পাওয়া যাবে, যার মাধ্যমে ভিসা, মেডিকেল, লাইসেন্সিং, কোম্পানি নিবন্ধন, প্রাক ওরিয়েন্টেশন এবং টিকেটিং সেবা প্রদানের কথা রয়েছে। সব সুবিধাগুলো তারা প্রদান করে থাকে এখানে। সেই টোটাল কার্যক্রমটা আমরা বাংলাদেশে সম্প্রসারণ করতে যাচ্ছি। তাহলে ওখানে বসে আপনার ভিসা, মেডিকেল, লেবার আইডি কার্ড, এগুলি সবগুলো ওখানে বসে সম্পাদন করতে পারবে। একটা লোক ভিসার জন্য যে কার্যগুলো করতে থাকে, যেমন মেডিকেল প্রক্রিয়াকরণ, এক্সামিনেশন, তারপর অন্যান্য কার্যগুলো যেগুলি করে, ওখানে আমরা এই অন টাইমে বাংলাদেশে বসেও আপনি সমাধান করেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অন টাইম গভর্নমেন্ট সার্ভিস, বাংলাদেশ সরকার, দূতাবাস, বায়রা, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং বিনিয়োগকারী এজেন্সিগুলোর সাথে কাজ করবে। যে কাজগুলো করতে আগে আরব আমিরাত যেতে হতো, এখন দেশে বসে এসব কাজ করতে পারবেন গ্রাহকরা। আমিরাত প্রবাসীরা বলছেন, সঠিকভাবে এ সেবা কার্যক্রম চালু হলে খরচ কমার পাশাপাশি বাঁচবে সময়, দূর হবে ভোগান্তি। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচের খবর। ব্যাটিং ব্যর্থতার মূল পর্বের আগে শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে 95 রানে হেরেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে লোকেশ রাহুল ও মহেন্দ্র সিং ধোনির সেঞ্চুরিতে 7 উইকেটে 359 রান করে ভারত। জবাবে লিটন কুমার ও মুশফিকুর রহিমের দুর্দান্ত ব্যাটিংয়ের পরও 3 বল আগেই 264 রানে অল আউট হয় বাংলাদেশ। সুইপ, স্লগ সুইপ, পুল শট কিংবা চোখ ধাঁধানো কাভার ড্রাইভ, ক্রিকেট ব্যাকরণের দৃষ্টিনন্দন সব শটে লিটন যখন বল বাউন্ডারি ছাড়া করছিলেন, তখন 360 রানের টার্গেটটাও সহজ মনে হচ্ছিল। This time over mid wicket. That's a very good cricket shot. It's one of the hardest shot in the game. 49 রানে সৌম্য সাকিব ফেরার পর অন্য পাশে 50 তোলা মুশফিকও দিচ্ছিলেন যোগ্য সঙ্গ। It's quite amazing how he's sort of adapted to. কিন্তু চাহালের ফ্লাইটের এক ডেলিভারিতে অন্যমনস্ক লিটন 73 রানের ঝকঝক এক ইনিংসের অপমৃত্যুর সঙ্গে জয়ের স্বপ্নটাও ফিকে টাইগারদের। 120 রানের জুটি ভাঙার পর মুশফিক লড়েছেন, নিজের ব্যাটিং অনুশীলন সেরেছেন, বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসটাও পেয়েছেন, কিন্তু তাতেও আক্ষেপে পুড়েছেন 100 রানের। তার 90 রানের ওই ইনিংসে হারের ব্যবধানটাই কেবল কমেছে। কিন্তু বিশ্বকাপ শুরুর একদিন আগে মিথুন, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক, সাব্বিরদের এমন আউট নিশ্চিতভাবেই ভাবনার খোরাক হবে স্টিভ রোডসের জন্য। মিডল অর্ডারে ব্যাটিং ব্যর্থতার সঙ্গে পুরো ইনিংসে 160 ডট বল নিয়েও ভাববার আছে। বল হাতে কার্ডিফের সকালটা অবশ্য মধুর করেছিলেন মুস্তাফিজ। তৃতীয় ওভারেই ধাওয়ানকে ফিরিয়েছেন 1 রানে। রোহিত শর্মাও 19 রানে বোল্ড রুবেলের স্লোয়ারে। বিরাট কোহলি বিধ্বংসী হবার আগেই সাইফুদ্দিনের আঘাত থামেন 47 রানে। এরপর বাকি গল্পটা লোকেশ রাহুল আর ধোনির। দুজনই করেন সেঞ্চুরি। ধোনির 113 আর রাহুলের 108 রানে 359 রানের পাহাড়ে চড়ে কোহলির দল। এদিন স্লিপে ক্যাচিং দুর্বলতা ছিল টাইগারদের, সাথে ফ্ল্যাট উইকেটে চোখে লাগে স্পিন বৈচিত্র্যের অভাব। সাব্বিরের লেগ স্পিনও কাজে লাগেনি, বল করেননি মাহমুদুল্লাহ। নাহিয়ান বিন জসিম, যমুনা স্পোর্টস। দর্শক, এই ছিল প্রবাসে বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।